নমস্কার বন্ধুরা, ভতেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। জিডিএস এর যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো এবং জিডিএস এ যারা ফার্স্ট লিস্টে জায়গা পেয়ে গেছো বা তোমরা জিডিএস এ যারা অলরেডি কর্মচারী তাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। জিডিএস এর তরফ থেকে একটি অফিসিয়াল নোটিশ জারি হয়েছে, যেটা হলো 9টা মতো ডিম্যান্ড রাখা হয়েছে। এই 9টা ডিম্যান্ড কি সেটা কিন্তু প্রত্যেকে জানা দরকার। এই 9টা ডিম্যান্ডের মধ্যেই কিন্তু তোমাদের সম্পূর্ণ জিডিএস এ যে পার্মানেন্টভাবে তোমাদের নিয়োগ করার পদ্ধতিও কিন্তু বলা আছে এবং তোমরা সরকারিভাবে বেনিফিটও কিন্তু পেতে পারো এই জিডিএস এর এই 9টা ডিম্যান্ডের মধ্যে। এবং তার জন্য যে অফিসিয়াল নোটিশ জারি হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের ক্লিয়ার করব। সেকেন্ড লিস্ট তোমাদের কবে জারি হতে চলেছে এক্স্যাক্টলিভাবে তোমাদের সেটাও তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরকমই যদি ইনফরমেশন চাও তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের বলে রাখি, তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো এবং যারা যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো, ওয়েটিং ফর সেকেন্ড লিস্ট, সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো এই নোটিশে কি বলা হয়েছে দেখো, এখানে একটি মিটিং হয়েছে যেখানে 9টা মতো ডিম্যান্ড রাখা হয়েছে। এই 9টা ডিম্যান্ড প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা যারা জিডিএসে কাজ করতে চাইছো বা অলরেডি যারা কাজ করছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ডিম্যান্ড কিন্তু রাখা হয়েছে। জিডিএসের এটা নিয়ে একটা মিটিং হয়েছে। এবার এই মিটিংয়ে কি তথ্য উঠে এসেছে সেটাই কিন্তু তোমাদের বলবো। দেখো, যে ডিম্যান্ডগুলো রাখা হয়েছে, প্রথম যে ডিম্যান্ডটা, আমি মেন টপিকে যাচ্ছি। প্রথম ডিম্যান্ডটা কি সেটা বলছে যে এক্সটেন্ড মান্থলি পেনশন জিডিএস আন্ডার ইউনিফাইড পেনশন স্কিম, অর্থাৎ যে এনপিএস যে স্কিম তোমাদের চালু হয়েছে, ঠিক আছে, নিউ পেনশন স্কিম চালু হয়েছে, সেই নিউ পেনশন স্কিমের আন্ডারে কিন্তু আনতে হবে জিডিএসকে। কারণ তোমরা জানো যে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যারা গ্রুপ ডির কর্মচারী, গ্রুপ সি প্রত্যেকে পায়, তো জিডিএসটা কেন পাবে না? জিডিএসদেরও তো অধিকার আছে, তারাও তো সার্ভিস দিচ্ছে, তো তাদেরকে এনপিএস এর আওতায় আনতে হবে। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট যেটা বলা হয়েছে, 8 ঘন্টা ডিউটি প্রোভাইড করতে হবে জিডিএসকে। তোমরা জানো এটা কিন্তু অফিসিয়ালিভাবে বলা হচ্ছে যে জিডিএসদের ডিউটি আওয়ার হচ্ছে 4 ঘন্টা। ঠিক আছে, 4 ঘন্টা ডিউটি আওয়ার। আবার যদি তারা ডিউটি আওয়ার যদি এক্সটেন্ড করে তাহলে হচ্ছে 5 ঘন্টা, এবং সেই অনুযায়ী তারা টিআরসিএ পায়। কিন্তু এবার বলছে যে জিডিএস কর্মচারীকে 8 ঘন্টা ডিউটি প্রোভাইড করতে হবে। যদি 8 ঘন্টা ডিউটি প্রোভাইড করে তাহলে তারা একদম সরকারি যারা কর্মচারীদের মতনই করে বেনিফিটটা পাবে। এটাও একটা ডিম্যান্ড রাখা হয়েছে। ঠিক আছে। তারপরে দেখো, তার মধ্যেই বলছে 8 পে কমিশন চালু হয়েছে। তো সেই 8 পে কমিশনের মধ্যে জিডিএসকেও কিন্তু ইস্যু করিয়ে নিতে হবে, অর্থাৎ জিডিএসকেও সেই সুযোগ সুবিধা দিতে হবে। এটাও একটা ভালো। 3 নম্বর পয়েন্টে কি বলছে, বলছে স্ক্র্যাপ ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারি সেন্টার মানে আইডিসি যদি ইমপ্লিমেন্ট হয়, জিডিএস মাস্ট বি অ্যাবজর্বড উইথ দ্য ফুল বেনিফিট, যেন তারা ফুল বেনিফিট পায় সেই দিকটাও কিন্তু দেখতে হবে। 4 নম্বর পয়েন্ট বলছে ইমপ্লিমেন্ট উইদাউট ডিলে অল পজিটিভ রিকমেন্ডেশন অফ দ্য কমলেশ চন্দ্র কমিটি। দেখো, কমলেশ চন্দ্র কমিটিতে কতগুলো টপিক উঠে এসেছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরা যারা যারা ফিউচারে জিডিএস কর্মচারী হিসাবে তোমরা কাজ করবে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা। কারণ তোমরা দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সবই কিন্তু জিডিএস এর হিতের মধ্যেই। আচ্ছা, এর মধ্যে প্রথম পয়েন্টটা কি বলেছে? এর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে রেশনাল ফিক্সেশন অফ টিআরসি 1/1/2016 ইকুয়াল টু দ্য রেগুলার এমপ্লয়ি। যারা যারা রেগুলার এমপ্লয়ি আছে মানে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের মতো করেই তাদেরকে ট্রিট করতে হবে একজন জিডিএস কর্মচারীকে। বি নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে বলছে যে টাইম বাউন্ড ফিনান্সিয়াল আপগ্রেডেশন এমএসসিপি অ্যাট পার দ্য ডিপার্টমেন্টাল স্টাফ আফটার 12 বছর, 24 বছর, 36 বছর। ধরো কোনো কর্মচারী সে ধরো ডিপার্টমেন্টালভাবে ধরো সে আপার প্রমোশনে একটা তো এক্সাম দিতে হয়, তুমি চাইলেই তো তোমার প্রমোশন হয়ে যাবে না। সেই প্রমোশন এক্সাম সে দিতে পারলো না বা সে এক্সামে কোয়ালিফাই করতে পারলো না, তাহলে কি হবে? তাহলে সে তো 12 বছর, 24 বছর, কেউ 36 বছর মতো সার্ভিস প্রোভাইড করেছে, জিডিএসে কাজ করেছে, তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে? তাদেরকে উপযুক্ত পরিমাণে টিআরসিএ দিতে হবে, ডিএ দিতে হবে, বোনাস দিতে হবে, এগুলো তাদেরকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে। আচ্ছা, সি নম্বর পয়েন্টে বলছে ইনহ্যান্স গ্রুপ ইন্স্যুরেন্স কভার 5 লাখ টাকা পর্যন্ত একটা ইন্স্যুরেন্স কভার তাদের দিতে হবে।
ডি নম্বর পয়েন্টে বলছে রিমুভ দ্য এক্সিস্টিং 1.5 লাখ ক্যাপ অন জিডিএস গ্র্যাচুইটি, সেটা তোমাকে একটা গ্র্যাচুইটির একটা ব্যবস্থা করতে হবে। অ্যালাউ ক্যারি ফরওয়ার্ড দ্য এনক্যাশমেন্ট পেড লিভ আপ টু 180 দিনের একটা লিভ কিন্তু তাদের প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী যে পয়েন্টটা সেটা বলছে প্রোভাইড দ্য মেডিকেল ফেসিলিটি টু জিডিএস অ্যান্ড দেয়ার ফ্যামিলি। এটাও কিন্তু খুব ভালো একটা ব্যাপার, সেটা হলো জিডিএস এবং জিডিএসের যারা কর্মচারীর যে ফ্যামিলি তারাও যেন মেডিকেল ফেসিলিটি পায়, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এর পরবর্তী কি বলা হচ্ছে, এর পরবর্তী বলছে যে অল ইনসেন্টিভ বেস যে স্কিমগুলো আছে সেগুলো যেন একজন জিডিএস কর্মচারী সে পায়। ঠিক আছে, প্রত্যেকটা ফেসিলিটি যেন তাকে যেন প্রোভাইড করা হয় জিডিএস কর্মচারীকে। এবং বলছে এন্ড অল ডিসক্রিমিনেশন, অ্যানুয়াল ইনক্রিমেন্ট, টিআরসি এর ডিটারমিনেশন বেসড অন ওয়ার্কলোড। কারণ তোমরা জানো একজন জিডিএস কর্মচারীকে কিন্তু শুধু 4 ঘন্টা 5 ঘন্টা এটা কিন্তু অফিসিয়ালিভাবে জানানো থাকলেও আনঅফিসিয়ালিভাবে তাদেরকে অনেক ওয়ার্কলোড নিতে হয়। ঠিক আছে, অনেক ওয়ার্কলোড নিতে হয় একটা জিডিএস কর্মচারীকে, সত্যিই মানসিক অনেক ওয়ার্কলোড তার উপর থাকে, অনেক কাজের চাপ তাকে তার উপর কিন্তু প্রোভাইড করা হয়। তো সেইগুলো কিন্তু বন্ধ করতে হবে। তাদেরকে যদি তুমি স্থায়ীভাবে নিয়োগ করো, মানে একজন জিডিএস কর্মচারী সে সরকারিভাবে বেনিফিট পাবে, তাহলেই তাকে 8 ঘন্টা ডিউটি দেওয়া যেতে পারে, না হলে ওয়ার্কলোড দিয়ে কিন্তু তার উপর প্রেসারাইজ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী পয়েন্টটা হচ্ছে যে গ্র্যান্ট টু টিআরসি এ নিউ রিক্রুটমেন্ট, যারা যারা নতুন রিক্রুট হবে, মানে তোমরা যারা যারা নতুন রিক্রুট হবে, এঙ্গেজ ফর 5 আওয়ার ওয়ার্ক, অর্থাৎ 5 ঘন্টা তাদের শুধুমাত্র ডিউটি তাদের করতে হবে, ফলোইং দ্য প্রিন্সিপাল অফ দ্য ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ যেমন কাজ তেমন তার বেতন কিন্তু তাকে দিতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু একটা বলা আছে। এবং দেখো বিটুইন দ্য জিডিএস এবং রেগুলার স্টাফ এর মধ্যে যে একটা ডিসক্রিমিনেশন বৈষম্য যে ব্যাপার আছে সেটা কিন্তু চলবে না। তাদের ইকুয়াল ইনক্রিমেন্ট করতে হবে, অ্যানুয়ালভাবে যে ইনক্রিমেন্ট একজন রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়ি যেরকম হয় জিডিএস এর ক্ষেত্রেও সেরকম করতে হবে। ঠিক আছে, এবার বলছে দেখো এখানে পরবর্তী কি বলা হচ্ছে, পরবর্তী 7 নম্বর পয়েন্টটা বলছে স্টপ অল ফর্ম হ্যারাসমেন্ট ফেসড জিডিএস। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি আগেও তোমাদের একবার ভিডিও দিয়ে বলেছিলাম যে সেখানে কিন্তু যারা জিডিএস যারা কর্মচারী তাদেরকে কিন্তু অনেক মেন্টাল হ্যারাসমেন্টও কিন্তু পোয়াতে হয়। ঠিক আছে, তুমি জানো তোমাকে 4 ঘন্টা 5 ঘন্টা ডিউটি, তুমি সেই রকম অনুযায়ী মাইন্ডসেট রেখেছো, হঠাৎ তোমার কাছে একটা ফাইল দিয়ে দিল, বললো যে এই ফাইলটা তোমাকে কমপ্লিট করতে হবে, মানে জোর জুলুম করতে হবে। ঠিক আছে, তো পার্মানেন্ট স্টাফরা তারা কিন্তু সেই প্রেসারাইজটা তোমাদের ওপর করবে জিডিএস যারা কর্মচারী যারা হয়েছো বা হবে। ঠিক আছে, তো সেই হ্যারাসমেন্টটাকে কিন্তু স্টপ করতে হবে। এটাও কিন্তু এখানে বলা হয়েছে যে আনরিজনেবল বিজনেস টার্গেট, কোনো টার্গেট দেওয়া যাবে না। তারপরে প্রোভাইড দ্য ব্রাঞ্চ অফিস উইথ ল্যাপটপ, প্রিন্টার, তারপরে ব্রডব্যান্ড, ওয়্যারলেস নেটওয়ার্ক ফেসিলিটিস তাদেরকে প্রোভাইড করতে হবে। স্বাভাবিক ব্যাপার, একটা ল্যাপটপ প্রিন্টার প্রত্যেকটা ফেসিলিটি কিন্তু তাদেরকে প্রোভাইড করতে হবে, এগুলো সবই কিন্তু ন্যায্য। আচ্ছা 8 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে উইথড্রয়াল অল ভিক্টিমাইজেশন পোস্ট 12ই ডিসেম্বর 2023 যে স্ট্রাইক হয়েছিল, সেই স্ট্রাইকে যে যারা যারা ভিকটিম ছিল তো তাদেরকে সেটা উইথড্র করতে হবে, মানে তাদের ওপর যে অ্যাকশন নেওয়া হচ্ছে সেগুলোকে উইথড্র করতে হবে। ঠিক আছে, এইগুলো বলা হয়েছে। এবং দেখো 9 নম্বর পয়েন্টে বলছে অপোজ দ্য ডিসপ্রপোর্শনেট অ্যান্ড হ্যারাস পানিশমেন্ট এগেনস্ট দ্য জিডিএস ইভেন আন্ডার দ্য গ্রেডেড পানিশমেন্ট সিস্টেম। তো এইখানে বলছে জিডিএস বিং থ্রো আউট উইদাউট ডিউ দ্য কনসিডারেশন হুইজ দ্য ইনহিউম্যান আনজাস্ট। তো দেখো একজন জিডিএস কর্মচারীকে আগেই যেটা বললাম যে তাদেরকে বিভিন্ন রকমভাবে প্রেসারাইজ করা হয়, তাদেরকে বিভিন্ন রকমভাবে মানসিক টর্চার করা হয়, সেই টর্চারগুলো থেকে কিন্তু তাদেরকে ব্যাহত করতে হবে, তাদেরকে সরাতে হবে, মানে তাদেরকে এই রকম টর্চার করলে চলবে না, এগুলোকে বন্ধ করতে হবে। তো এই সব জিনিসগুলো কিন্তু ঘটে। এবার মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের এর ফলে কি এফেক্ট পড়তে চলেছে। দেখো এই ডিম্যান্ড কিন্তু অনেক বছর ধরেই চলছে এবং এই ডিম্যান্ডের ফলাফল এবারে কিন্তু অফিসিয়ালিভাবে তোমাদের নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ 11ই এপ্রিল 2025 নোটিশ। অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে কিন্তু যা হচ্ছে তোমাদের এবার একটা পজিটিভ রেসপন্স তোমরা পেতে চলেছো। আর জিডিএসকে কিন্তু একটা শুধু পার্ট টাইম জব হিসাবে তোমাদের দেখলে চলবে না, এবার জিডিএস কিন্তু একটা সরকারি
চাকরি হিসাবেই এবার গ্যারান্টেড হবে। ঠিক আছে, তো এখন আমি সরকারি চাকরি কেন বলা যায় না, কারণ যেহেতু তারা সরকারি কোনো বেনিফিটই পাচ্ছে না ঠিকমতো। তো যদি এটা পায়, যদি এগুলো যদি যে যে ডিম্যান্ডগুলো আছে এই ডিম্যান্ডগুলো যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে বুঝতে পারছো তাহলে জিডিএসে এই যে আবেদন জমা পড়ছে তার থেকে কত গুণ আবেদন জমা বেশি পড়বে, কারণ বেতন বেড়ে যাবে, সরকারি ফ্যাসিলিটি পেয়ে যাবে, অনেক কিছু, প্লাস এজ লিমিটকেও কমাতে পারবে না, 18 থেকে সেই 40ই কিন্তু রাখতে হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, এটা তোমাদের হতে চলেছে, এগুলো প্রত্যেকের জন্য একটা দারুণ সুখবর। এবং তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো, সেকেন্ড মেরিট লিস্টের জন্য যারা ওয়েট করছো, তাদেরকে বলে রাখি যে কোনো দিন, এই সপ্তাহের যে কোনো দিন কিন্তু তোমাদের প্রকাশিত হতে পারে। অর্থাৎ আজকেও প্রকাশিত হতে পারে, কালকেও প্রকাশিত হতে পারে। দেখো, কিছু কারণের জন্য ডিলে কিন্তু হয়। তোমরা জানো জিডিএসের অনেক সময় কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি এক সময় ডিক্লেয়ার করে দেয়, আবার কিছু সময় কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হতে দেরি হয়। এবার এই ডিলে হওয়ার কারণটা কি, এটা তোমাদের অনেকের প্রশ্ন হবে। দেখো, ফার্স্ট মেরিট লিস্টে যারা যারা চান্স পেয়েছে, ফার্স্ট মেরিট লিস্টে যারা যারা চান্স পেয়েছে, তারা অনেকে ডিভিতে তাদের কাস্ট সার্টিফিকেট রিলেটেড কিছু ইস্যু হয়েছে, কারুর কিছু জায়গায় মিস্টেক হয়েছে, তো তাদেরকে আবার নতুন একটা বলা হবে যে 15 দিনের মধ্যে, তোমরা জানো একটা 15 ডেজের একটা টাইম থাকে, সেই 15 ডেজের মধ্যে তাদেরকে আন্ডারটেকিং ফর্ম ফিল আপ করে উপস্থিত হতে হবে। তো আন্ডারটেকিং ফর্মটা যখন সে ফিল আপ করে উপস্থিত হবে, তাহলে সেখানেও তো একটা কজন যদি ক্যান্ডিডেট যদি ম্যাক্সিমাম হয়, তাহলে তার জন্য কি করবে, তারা তো সেকেন্ড লিস্ট জারি করতে পারবে না, কারণ সেকেন্ড লিস্টের জন্যও তো তাকে একটা ডেট ফিক্স করতে হবে। তো এর জন্য কিন্তু ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্টের কিন্তু একটু গ্যাপিংটা কিছুটা বেড়ে যায়, এবং সেটা কিন্তু 2 থেকে 3 দিনের বেড়ে যাবে। তোমরা ধরে রেখো না যে রেজাল্ট বেরোতে গেলে আরও 1 মাস তোমাকে অপেক্ষা করতে হবে কি 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, একদমই নয়। এই সপ্তাহের মধ্যে যে কোনো দিন কিন্তু তোমাদের রেজাল্ট রিলিজ হয়ে যাবে, সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়ে যাবে। তার জন্য এই ভরসাটা রাখতে পারো। ঠিক আছে, বাদবাকি যে কোনো আপডেট আসবে সেই আপডেট অবশ্যই তোমাদের আমি পৌঁছে দেবো। যদি তোমরা সেরকম আপডেট তোমরা চাও, জেনুইন আপডেট যদি পেতে চাও, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।